এই সরকার মানুষের সরকার হবে, কথা দিচ্ছি প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসবো। এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে প্রথম এবং প্রধান যে খবরটি নিয়ে প্রথমে আলোচনা করব সেটি হচ্ছে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবার পর এই প্রথম উত্তরবঙ্গের মাটিতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে কলকাতা থেকে তিনি প্লেনে করে বাগডোগরা এয়ারপোর্টে নামেন এবং সেখান থেকে তিনি প্রথমে একটি দলীয় যে অফিস সেখানে যান এবং তারপরে তিনি উত্তরকন্যাতে উত্তরবঙ্গের 5টি জেলার যারা প্রশাসনিক কর্তারা রয়েছেন তাদের নিয়ে তিনি বৈঠক করেন। এবং আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বাগডোগরা এয়ারপোর্টে নামার পর সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনার ছবিটা লক্ষ্য করা গিয়েছে তা প্রশ্নাতীত। রাস্তার দুধারে কাতারে কাতারে মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। রাস্তার ধারে এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাবার জন্য প্রস্তুত ছিলেন শিলিগুড়ি শহরের সাধারণ মানুষ। কার্যত ভিড় এতটাই বেশি হয় যে তার যে গাড়ির কনভয় মাঝে মাঝে সেই গাড়ির কনভয় থামিয়ে দেওয়া হয় এবং গাড়ি থেকে বেরিয়ে রাস্তার দুপাশে থাকা সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা বা হাত নাড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলে যান তিনি দলীয় কর্মী সভায় এবং সেখান থেকে তিনি সোজা উত্তরকন্যায় যান। উত্তরকন্যাতে তিনি 5টি জেলার যারা পুলিশ আধিকারিক রয়েছেন, অন্যান্য আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেন। এবং আজকের এই সফরের দুটো দিক রয়েছে। প্রথমত, এতদিন ধরে দেখা গিয়েছে যে বিগত সরকারের আমলে যদি কোনো মুখ্যমন্ত্রী কোনো প্রশাসনিক বৈঠকে আসতেন তাহলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ করত, অন্তত বিরোধী দল যারা ছিলেন তারা অভিযোগ করতেন যে সাধারণ তাদের দলের যারা বিধায়ক বা সাংসদ বা নির্বাচিত জনপ্রতিনিধি তারা আমন্ত্রণ পেতেন না সেই প্রশাসনিক সভায়। কিন্তু আজকে নেমেই শুভেন্দু অধিকারী যেটা বলেন, এই সরকার বিজেপির সরকার নয়, পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের সরকার। এবং এর আগের যে নিয়ম সেই নিয়মটা ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল কুচবিহারের সিতাইয়ের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রার্থী সঙ্গীতা রায়কে। এর আগে যত বৈঠক হয়েছিল প্রশাসনিক বৈঠক, বেশিরভাগ বা অধিকাংশ বৈঠকে বিরোধী দলের কোনো জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হতো না। এটাই একটা রেওয়াজ হয়ে গিয়েছিল। কিন্তু এই প্রথম দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক বৈঠক করছেন এবং সেখানে আমন্ত্রণ জানানো হলো বিরোধী দলের একমাত্র এই 5টি জেলার যে বৈঠক করেছেন সেখানে একমাত্র নির্বাচিত তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি ছিলেন বিধায়িকা সঙ্গীতা রায়। যদিও সঙ্গীতা দেবী আসতে পারেননি, তিনি যেটা স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি দিল্লিতে রয়েছেন, তিনি আমন্ত্রণ পেয়েছেন কিন্তু দিল্লিতে থাকবার কারণে তিনি আসতে পারেননি। এই প্রথম যে আমরা ওরার সরকার নয়, সরকার সাধারণ মানুষের সরকার। একটা সরকার যখন দলীয় প্রতীকে নির্বাচিত হয়ে আসেন সেই সরকার সাধারণ মানুষের সরকার, সবার সরকার। এই কথাটা আজকে বারংবার বলবার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সরকার মানুষের সরকার হবে, এই সরকার জনগণের সরকার হবে, এই সরকার রাষ্ট্রবাদীদের সরকার হবে, এই সরকার ভারতীয় সংস্কৃতি এবং আমাদের যে পরম্পরা সেই পরম্পরাকে রক্ষা করার সরকার হবে। এবং এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ যে ভাবনা নিয়ে 1947-এর 22 জুন ভারত মুক্তি ঘটিয়েছিলেন পশ্চিমবঙ্গকে, সেই স্বপ্ন এই সরকার পূরণ করবে। পাশাপাশি তিনি বলছেন যে এবার থেকে অনেক অত্যাচার সহ্য করেছেন উত্তরবঙ্গের মানুষ। বিগত নির্বাচনগুলিতে বিরোধী দল যারা ছিলেন তাদের উপর অকথ্য অত্যাচার হয়েছে, হেনস্থার শিকার হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইবার উত্তরবঙ্গের মানুষের আর কোনো অভিমান থাকবে না। উত্তরবঙ্গ মানুষ বিজেপিকে অনেক আশীর্বাদ করেছেন, অনেক সিটে জয়ী করেছেন। এইবার সরকার উত্তরবঙ্গের আসল উন্নয়নের জন্য সচেষ্ট হবে, কাজ করবে। এই বার্তাও আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন। তিনি বলছেন যে কোনো রকম সিন্ডিকেট বা তোলাবাজি
একেবারে বন্ধ। তিনি পুলিশ কর্তাদের পরিষ্কার একেবারে ইনস্ট্রাকশন দিয়েছেন যে কোথাও কোনো জায়গায় যদি কোনো তোলাবাজি বা সিন্ডিকেট রাজের খবর পাওয়া যায়, দল মত নির্বিশেষে কোনো কিচ্ছু দেখবেন না, সরাসরি গ্রেপ্তার করবেন। সাধারণ মানুষের জীবন যাতে ব্যতিব্যস্ত না হয়, সাধারণ মানুষকে যাতে হেনস্থার শিকার হতে না হয়। এবং তিনি বলছেন এখন থেকে যেখানে প্রশাসনিক বৈঠক হবে সেখানে বিরোধী দলের যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন তাদের কাছে আমন্ত্রণ বার্তা, তাদের কাছে আমন্ত্রণ পত্র পৌঁছে দেওয়া হবে এবং অনুরোধ করা হচ্ছে যাতে তারাও এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত যাতে তারা সেখানে দেন এবং সরকার সেটা একেবারে ধৈর্য ধরে শুনবেন এবং তার মধ্যে যদি সারবর্তা থাকে সেটাকে কিন্তু বাস্তবের মাটিতে প্রয়োগ করবার জন্য এই নতুন সরকার চেষ্টা চালাবেন। পাহাড়ে জনগোষ্ঠীকে 11টি বোর্ডের মাধ্যমে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। কখনো মতুয়া নমশূদ্রদের আরাধ্য দেবদের ভগবানদের অপমান করা হয়েছে, কখনো রাজবংশী সমাজকে অপমান করা হয়েছে, আপনারা সেটা দেখেছেন। আসুন আমরা এমন একটি স্বপ্নের সরকার তৈরি করি যে সরকার এবং ভারতীয় জনতা পার্টি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। আমরা চাই শুধুমাত্র ঝান্ডার পরিবর্তন, দলের পরিবর্তন, মুখের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন নয়, আমরা চাই ব্যবস্থার পরিবর্তন হোক। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই 2 সপ্তাহে অনেক ব্যবস্থার পরিবর্তন হয়েছে। যে ব্যবস্থার পরিবর্তনে কাটমানি থাকবে না, সিন্ডিকেট রাজ থাকবে না, মাফিয়াগিরি থাকবে না এবং রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড হবে না আমাদের এই ভূমি থেকে। এটাই হোক আমাদের আগামী দিনের স্বপ্ন। এবং পাশাপাশি তিনি বলছেন আরেকটি বার্তা যে যারা নির্বাচিত প্রতিনিধি যেমন তাদের কথা বলেছেন, পাশাপাশি দলীয় স্তরে যারা কর্মী রয়েছেন, মণ্ডল সভাপতি রয়েছেন, তাদের কাছেও তিনি একটা বার্তা দিয়েছেন যে সাধারণ মানুষের মধ্যে যদি কোনো চাওয়া পাওয়া বা প্রত্যাশা তৈরি হয় সেক্ষেত্রে তারা চিঠি লিখতে পারেন সরকারের কাছে। সেই চিঠি যাতে সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়, সরকার প্রত্যেকটি চিঠি বা তাদের যে সাধারণ মানুষের মতামত সেটাকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই বার্তাও কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আজকে তিনি সেখানে দিয়েছেন। এবং পাশাপাশি যেটা আরও একটি বিষয় জানা যাচ্ছেন যে শুভেন্দু অধিকারী তার সাথে দেখা করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, তারা দেখা করেন এবং পরবর্তীকালে রাজু বিস্তা এবং শঙ্কর ঘোষ তারা সাংবাদিক বৈঠক করেন এবং সাংবাদিক বৈঠক করে তারা জানান যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে, উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, কোনো মানে একটিমাত্র জেলা নয়, বিভিন্ন জেলাতে ধীরে ধীরে যে সংকল্পপত্র মুখ্যমন্ত্রী ভোটের আগে সাধারণ মানুষের জন্য তুলে ধরেছিলেন সেই সংকল্পপত্রের প্রত্যেকটি অধ্যায়কে কার্যকরী করা হবে। অর্থাৎ তারা বলছেন যে উত্তরবঙ্গে এইমসের ধাঁচের উন্নত মানের হাসপাতাল, আইআইটি, আইআইএম এবং উন্নত মানের ক্যান্সার হসপিটাল গড়ে তোলা হবে। সেটা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এই পরিকাঠামোগুলো গড়ে তোলা হবে, যেটা বিভিন্ন দিক থেকে বারংবার বলা হচ্ছিল যে বিগত সরকারের যে আমল সেখানে উত্তরবঙ্গের সাধারণ মানুষ বঞ্চিত, উত্তরবঙ্গকে একটা দুয়োরানি করে রাখা হতো, উত্তরবঙ্গের মানুষের যেটা আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবে প্রতিফলিত হতো না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে আমি এখানে ঘুরতে আসিনি, শুধুমাত্র ঘুরতে আসবার জন্য আমি উত্তরবঙ্গ সফরে আসিনি। এখন থেকে প্রতি মাসে একবার করে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মাটিতে পৌঁছবেন, এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং পাশাপাশি সপ্তাহে 1 দিন উত্তরকন্যায় বসবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অর্থাৎ এই যে উত্তরবঙ্গের জেলার মানুষ প্রয়োজনীয় কাজকর্ম নিয়ে তাদের ছুটতে হয় কলকাতায়, তাতে একদিকে যেমন একটা বড় দূরত্ব অতিক্রম করতে হয়, টাকা পয়সা খরচের একটা বিষয় থাকে, এই সমস্যা যাতে সমাধান করা যায় সেই জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রতি সপ্তাহে 1 দিন করে উত্তরকন্যায় তার যে দপ্তর সেখানে বসবেন সাধারণ মানুষের কাজকর্মের সুরাহা করবার জন্য। কথা দিচ্ছি প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসবো এবং আমি কথা দিচ্ছি সরকারি কাজ, উন্নয়নের কাজের পাশাপাশি সংগঠনের জন্য আমার পুরে কয়েক ঘন্টা সংগঠনের জন্য বরাদ্দ থাকবে।
বাপু গোস্বামী মহোদয় রাজ্যের জিএস এবং উত্তরবঙ্গের ইনচার্জ। তিনি সংগঠনের কোন জেলায় কোথায় সংগঠনের কাছ থেকে পরামর্শ নিতে হবে, কথা বলতে হবে, সে ব্যবস্থা তিনি করবেন। প্রতি সপ্তাহে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দলীয় কার্যালয়ে সময় দেবেন, আর উত্তরবঙ্গে উত্তর কন্যাতে অন্তত 2-3 ঘন্টা জনগণের সঙ্গে মিলিত হয়ে জনগণের কথা শুনবেন। আপনারা মে এবং জুন মাসে যে যে প্রস্তাব রাজ্য সরকারকে দিতে চান সেই প্রস্তাব নথিভুক্ত করে রাখুন। আগামী জুলাই মাসে আমি যখন 2 দিনের বা 3 দিনের প্রবাসে আসব, তখন লিখিতভাবে ওই প্রস্তাবগুলো তুলে ধরবেন এবং সিওমো দপ্তরের আধিকারিকরা আমার সাথে থাকবে। আপনাদের কাছ থেকে সেই কাগজ আমি সংগ্রহ করে যেগুলো সরকারের করা উচিত বা করতে পারবে সেটা ডু ইট নাও ভিত্তিতে আমি আপনাদের কাজ করব। ফলে এই গোটা বিষয়টি নিয়ে একেবারে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে নিজেকে প্রমাণ করার যে একটা তাগিদ, অতীতের যে সরকার, অতীতের পূর্বতন যে মুখ্যমন্ত্রী, তার যে অ্যাটিটিউড, সেই খোলস থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু করে চলেছেন। অন্তত তার অতি বড় সমালোচকেরাও একটার পর একটা মুখ্যমন্ত্রী যে বার্তা দিচ্ছেন তাকে অস্বীকার বা সমালোচনা করতে পারছেন না। এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে গঠনমূলক সমালোচনা করুন। গঠনমূলক সমালোচনা একটা সুস্থ গণতন্ত্রকে বিকশিত হতে সাহায্য করে, সেই বার্তাও কিন্তু শুভেন্দু অধিকারী আজকে দিচ্ছেন। বিরোধীদের কাছে তিনি জানিয়েছেন যে আপনারা গঠনমূলক সমালোচনা করুন, তাতে সরকারের পক্ষে কাজ করতে সুবিধা হয় এবং পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, কোনো জায়গায় যদি কোনো দুষ্কৃতির বাড়ন্ত বাড়ে, কোনো রকম রাজনৈতিক বাধ্যবাধকতা নয়, পুলিশকে কড়া অ্যাকশন নিতে বলেছেন এবং দুর্নীতির ক্ষেত্রে এই সরকার যে 0 টলারেন্স নীতি নেবে উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, সেই কথা আরো একবার ঘোষণা করে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের পার্টি যারা কার্যকর্তা আছেন তারা মাননীয় জেলা সভাপতির দলে আছেন, হোয়াটসঅ্যাপে যে কোনো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সাজেশন পরামর্শ আপনারা তাদেরকে ফরওয়ার্ড করবেন, নিচে নাম্বারটা লিখে দেবেন, তারা আমাকে পাঠিয়ে দেবেন। আমি এইটা চালু করে দিয়ে গেলাম কাল থেকে। আপনারা যে কোনো সাজেশন অরুণ মন্ডল অথবা হিলের প্রেসিডেন্ট অথবা আমাদের জলপাইগুড়ির প্রেসিডেন্টকে পাঠাবেন, নিচে ডেজিগনেশন এবং ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আমার কাছে পৌঁছে তো যাবেই, আমার অফিস থেকে আপনি ফিডব্যাকও পাবেন। আমরা পরের খবর নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে, আপনারা জানেন যে আগামীকাল 21শে মে ফলতা বিধানসভার নির্বাচন। এই ফলতা বিধানসভা নির্বাচন 29শে এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু ওই ইভিএম মেশিনে ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়া, আতর লাগিয়ে দেওয়া, সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া, একাধিক অভিযোগের ভিত্তিতে পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি ঘটনাস্থলে যান এবং সেখানে সমস্ত কিছু দেখেন, কমিশনের কাছে সুপারিশ করেন যে গোটা বিধানসভা নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনে কালকে 21 তারিখে সেই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই 35 কোম্পানি সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চলেছে। আজকে আগামীকাল ভোট গ্রহণ পর্ব হবে সেখানে, এবং এই ভোট গ্রহণ পর্বে রাজনৈতিক টুইস্ট তো আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই ফলতা বিধানসভা নির্বাচন থেকে কার্যত সরিয়ে দাঁড়িয়েছেন একেবারেই সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী, এলাকার বাদশাহ, এলাকার বলা হতো বিগ বস জাহাঙ্গীর খান। তিনি গতকালই একটি ভিডিও বার্তায় জানিয়েছেন ফলতার সামগ্রিক উন্নয়ন এবং মুখ্যমন্ত্রী যে ফলতার জন্য বিশেষ প্যাকেজ দিয়েছে তারকে সম্মান জানাতে এবং সোনার ফলতা গড়ে তোলবার জন্য তিনি নির্বাচন থেকে কিন্তু সরে দাঁড়াচ্ছেন। ফলত কালকের নির্বাচন বিজেপির সঙ্গে, মানে তার নাম ইভিএম মেশিনে থাকবে এটা ঠিক, কারণ টোটাল প্রসিডিওর কমপ্লিট হয়ে যাওয়ার পর তিনি ঘোষণা করেছেন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। এই পরিস্থিতিতে আসলে অবতীর্ণ হয়েছেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলছেন যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে একমাত্র কংগ্রেস, আপনারা কংগ্রেস প্রার্থীকে ভোট দিন। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি বলছেন বামেদের প্রার্থী রয়েছে, বামেরা বিজেপির প্রধান বিকল্প হয়ে উঠতে পারে,
বামেরা ভোট দিন। ফলে এই যে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার পরে, কার্যত ল্যাজ গুটিয়ে তৃণমূল প্রার্থী পালিয়ে যাওয়ার পর এই যে শূন্যস্থান, সেটাতে কংগ্রেস এবং বামেরা আদৌ সেখানে কোনো থাবা বসাতে পারে কিনা, ফলাফলের দিন সেই দিকেও নজর থাকবে। তবে এই যে জাহাঙ্গীর খান, এটা মানে তৃণমূল কংগ্রেসের অন্দরে বলা হচ্ছে যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছিল তার মাথার ওপর, একেবারে তার প্রশ্রয়ে তার এই বারবারন্ত। এবং এই চলে যাওয়ার পর সেখানকার সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন যে গত 10 বছর ধরে কি পঞ্চায়েত, কি বিধানসভা, কি লোকসভা, কোনো ভোট আমরা দিতে পারিনি। সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে হরণ করা হয়েছে বারংবার। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রণে ভঙ্গ দেওয়ার পর জাহাঙ্গীর খানকে গ্রেপ্তারের দাবিতে পথে নেমেছেন ফলতার সাধারণ মানুষ। গতকাল এবং আজকের ঘটনাও আপনাদের আমি এটা বলছি। এবং এই যে সরে দাঁড়ালো, এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, তারা কেউ একবারের জন্যও ফলতাতে এই পর্যায়ে এসে প্রচারের ময়দানে নামেননি। না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এটা বলা হচ্ছে যে জাহাঙ্গীর খানকে গাছে তুলে কার্যত মইটা কেড়ে নিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এবং এই যে ভিডিও কনফারেন্স, ভিডিও বার্তা দিয়ে সরে যাওয়ার পর তাকে কেন দল থেকে বহিষ্কার করা হলো না, কার প্রশ্রয়ে তার এই বারবারন্ত, আজকে দলের অন্দরমহলে এই প্রশ্ন তুলছেন পূর্ব উলুবেড়িয়ার নির্বাচিত তৃণমূল কংগ্রেস প্রার্থী ঋতব্রত চক্রবর্তী। তিনি বলছেন কার নির্দেশে তিনি এই কাজটা করলেন, আর যদি এটা করেই থাকে তাহলে এটা দল বিরোধী কাজ। দল এতটা সময় নিচ্ছে কেন তাকে বহিষ্কার করবার জন্য? এটা দলের পক্ষে, তৃণমূল কংগ্রেসের পক্ষে খুব একটা ভালো বার্তা নয়। গতকাল আমরা একই বক্তব্য শুনেছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্যেও। তিনি বলছেন যে ঘটনাটা ঘটলো, তিনি যখন যেতেন তখন বস বস বলে তার আগে পেছনে গান বাজতো। তা তিনি যদি একটা ভয়ের মহল তৈরি করেন, হঠাৎ করে পুষ্পারাজ কেন ভয় পেল? এটা দলের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। ফলে এই ফলতা ইস্যুকে কেন্দ্র করে একদিকে যেমন নজর থাকবে কে এই কেন্দ্রে জয় হাসিল করছে, পাশাপাশি এই ফলতাকে কেন্দ্র করে কিন্তু তৃণমূলের অন্দর মহলে একেবারে চাপা পড়ে থাকা ক্ষোভ এখন কিন্তু স্ফুলিঙ্গ হয়ে জ্বলে উঠছে। এদিকেও নজর থাকবে আমাদের। আচ্ছা, এই বিষয় নিয়ে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে আজকে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত বিধায়ক তাদের একটা বিক্ষোভ ছিল। সেই বিক্ষোভে ভোট পরবর্তী হিংসা, সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিধানসভার যে পরিসর রয়েছে, বিধানসভা বাইরে সে গেট রয়েছে, গেটের ভেতরে সেখানে একটা বিক্ষোভ সমাবেশ ছিল। কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করা গেল যে এই 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে প্রায় 80 জন নির্বাচিত জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের, কিন্তু আজকের এই ধর্ণা কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচিতে অর্ধেকের কম সংখ্যক তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানে সূত্র বলছে 80 জনের মধ্যে মেরে কেটে 30 থেকে 34 জন আজকে বিক্ষোভে অংশ নিয়েছিল। রাজনৈতিক মহলের কৌতূহল, তাহলে বাকি বিধায়করা গেলেনটা কোথায়? এই সদ্য নির্বাচিত তারা 80 জন বিধায়ক নির্বাচিত হয়েছেন, তারা গেলেনটা কোথায়? বিক্ষোভে তাদের অংশ নিচ্ছেন না কেন? যদিও দলের থেকে একটা সাফাই দেওয়া হচ্ছে যে তারা অনেকেই আসতে পারেননি, অনেকে ঘর ছাড়া, তাদেরকে ঘরে ফেরানোর কাজ করছেন সেই সমস্ত বিধায়কেরা, ফলে তারা আসতে পারেনি। কিন্তু এটা একটা প্রশ্নচিহ্ন তুলে দিল যে এই যে নির্বাচনে জিতে আসবার পরে তৃণমূল কংগ্রেস কি অনেকটাই ছন্নছাড়া অবস্থায় পড়ে গেল? দলের মধ্যে কোনো কোঅর্ডিনেশন কি নেই? কেন দলীয় হুইপ থাকার পরেও তারা বিধানসভায় এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন না? দেখুন, যেখানে বিভিন্ন জায়গায়, অন্তত আমি রায়গঞ্জেও আজকে কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 14টি দাবি নিয়ে সরাসরি জেলা কংগ্রেস সভাপতি মহিত সেনগুপ্ত চলে গিয়েছিলেন পুরসভায়, সেখানে তিনি ডেপুটেশন দিয়েছেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। কলকাতায় সেখানে বুলডোজার ভাঙা নিয়ে সেখানে মোহাম্মদ সেলিম, শতরূপ ঘোষরাও পথে নামছেন, যদিও তাদের হাতে তৃণমূল কংগ্রেসের মতো এত সংখ্যক বিধায়ক নেই। বামেদের 1 জন বিধায়ক, কংগ্রেসের 2 জনের মতো বিধায়ক রয়েছেন। সেই পরিস্থিতিতেও বাম বা কংগ্রেস ভোট পরবর্তী জায়গায় তার পথে নামছেন, আন্দোলনে শরিক হচ্ছেন। অথচ 80 জন বিধায়ক নিয়েও তৃণমূল কংগ্রেসকে কিন্তু সেই অর্থে রাস্তায় এখনো নামতে দেখা যাচ্ছে না। ফলে দলে যে কর্মী, নিচুতলার কর্মী, তারা যেমন একটা হতাশায় ভুগছে, পাশাপাশি দলীয় নেতৃত্ব, তাদের এই রাজ্য নেতৃত্ব যে তাদের পাশে দাঁড়াচ্ছে না, এমনও একটা অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী সমর্থকেরা ইতিমধ্যে
প্রশ্ন তুলতে শুরু করেছেন। আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের খেলাধুলোর মানোন্নয়নে একটা নতুন একটা পলিসি তৈরি করবার চেষ্টা করছে এই সরকার। পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি যেটা বলছেন যে বিভিন্ন জায়গায় ধরুন অলিম্পিক বলুন, প্যারা অলিম্পিক বলুন, কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলা থেকে অ্যাথলেটদের সংখ্যা ক্রমশ তলানিতে ঠেকছে। তার জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে হবে। এই উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলবার কাজ খুব তাড়াতাড়ি করা হবে। শুধু কেন্দ্রীয়ভাবে কলকাতায় নয়, জেলায় জেলায় যে সমস্ত ক্রীড়া সংস্থা রয়েছে তাদের ওখানে ফুটবল বলুন, ক্রিকেট বলুন, মানে অ্যাথলেট তৈরির যে পরিকাঠামো রয়েছে সেগুলোকে নিয়ে তারা যাতে ভালো কোনো স্পন্সর পায় সেই বিষয়গুলো নিয়েও কিন্তু সরকার দৃষ্টিভঙ্গি এখন খুব স্বচ্ছ যে ক্রীড়া ক্ষেত্রেও বাংলাকে তার পূর্বের সুনাম ফিরিয়ে আনবার জন্য ক্রীড়া দপ্তর ইতিমধ্যে কাজ করতে শুরু করে দিয়েছেন। এবং দেখুন, আগে এই যে ন্যাশনাল গেমসের ক্ষেত্রে বা আন্তর্জাতিক মহলে সাফল্যের পর তাদের যে এই যে কৃতি খেলোয়াড়দের যে প্রাইজ মানি সেটিকে এক ধাপে কয়েকশো গুণ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের ক্রীড়া দপ্তর। আমি এই হিসাবটা শুধু আপনাদের সামনে একটু তুলে ধরছি। ন্যাশনাল গেমসে সোনা জিতলে এখন থেকে সোনাজয়ী পাবেন 7 লক্ষ টাকা, রূপাজয়ী পাবেন 6 লক্ষ টাকা, ব্রোঞ্জজয়ী পাবেন 5 লক্ষ টাকা। এটা ন্যাশনাল গেমসের ক্ষেত্রে বলছি। অলিম্পিক গেমসে যদি এই বাংলার থেকে কেউ সোনা জেতে তিনি পাবেন 8 কোটি টাকা। সংখ্যাটা ভাবুন, তিনি পাবেন 8 কোটি টাকা, আগে যেটা ছিল 25 লক্ষ টাকা। রূপজয়ী পাবেন 6 কোটি টাকা, আগে যেটা ছিল 15 লক্ষ টাকা। এবং ব্রোঞ্জজয়ী পাবেন 4 কোটি টাকা, আগে যেটা ছিল 10 লক্ষ টাকা। এশিয়ান গেমসের ক্ষেত্রেও একই। এশিয়ান গেমসের ক্ষেত্রে সোনাজয়ী পাবেন 5 কোটি টাকা, রূপজয়ী পাবেন 4 কোটি টাকা এবং ব্রোঞ্জজয়ী পাবেন 2 কোটি টাকা। কমনওয়েলথ গেমসের ক্ষেত্রে সোনাজয়ী পাবেন 1.5 কোটি টাকা, রূপজয়ী পাবেন 75 লক্ষ টাকা এবং ব্রোঞ্জজয়ী পাবেন 50 লক্ষ টাকা। শুধু তাই নয়, কৃতি এতে এই যে গ্রাম বাংলার ছেলেমেয়েরা যাতে এখানে ইন্টারেস্ট তাদের মধ্যে গ্রো করে, তারা যাতে এই দুনিয়ায় ফিরে আসে, শুধুমাত্র আর্থিক পুরস্কার নয়, পাশাপাশি এক খুব মানে গ্রুপ এ বা বি লেভেলের অফিসারদের লেভেলে তাদের চাকরির ব্যবস্থা পর্যন্ত কিন্তু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ঘোষণা করেছে বর্তমান ক্রীড়া দপ্তর। পাশাপাশি কলকাতার ফুটবলের যে মানে একেবারে প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গন, সেখানেও কিন্তু পুরো খোলনলচে বদলে ফেলবার একটা পরিকল্পনা ইতিমধ্যেই নিয়েছে রাজ্যের ক্রীড়া দপ্তর। এবং তার পাশে গেট থেকে বেরোনোর পর যে মূর্তিটা রয়েছে, নিশীথ প্রামাণিক ক্রীড়ামন্ত্রী তিনি বেরিয়ে এই মূর্তির সামনে দেখে বলেছেন এটা একটা কিম্ভূত টাইপের মূর্তি, এই মূর্তি এখানে চলবে না। সেই মূর্তিটাও কিন্তু সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে একেবারে ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে। সব মিলিয়ে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফর থেকে শুরু করে একের পর এক যে ঘটনা আজকে পশ্চিমবঙ্গের বুকে ঘটছে, সেখানে সাধারণ মানুষ এতদিন ধরে যে অভিযোগটা করে আসছিলেন যে দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, অর্থাৎ দুর্নীতির শেকড়চে মূল থেকে উপড়ে ফেলা হবে এবং এই সরকার যে ওনার এই মুহূর্তে পক্ষপাতী নন, অন্তত প্রশাসনিক বৈঠকে বিরোধী দলকে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে একটা সৌজন্যের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলত এই সরকারের এই পরপর ধারাবাহিক যে কর্মকাণ্ড তাকে স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষ। দেখুন, ওই ভোট পরবর্তী সন্ত্রাসের যে অভিযোগ উঠেছিল কলকাতার তৃণমূল কংগ্রেসের সাংসদ মালা রায় এবং তার ছেলের বিরুদ্ধে, এবং তার বিরুদ্ধে অস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছে, এই অভিযোগে মালা রায়ের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছিল। আজকে সেই গ্রেপ্তারি এড়াতে হাইকোর্ট থেকে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন নিলেন একেবারে তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায় এবং তার ছেলে। এবং আজকে আমাদের এই অনুষ্ঠান আমি শেষ করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে, যেটি এই মুহূর্তে চলছে কলকাতার বুকে। নবান্নে সাংবাদিক সম্মেলন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজকে বিএসএফ যারা আধিকারিক, সেই আধিকারিকদের সঙ্গে আজকে বৈঠক করেছেন এবং ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে দীর্ঘদিন ধরে জমি জটের কারণে সীমান্তে যে ফেন্সিংয়ের কাজ করা যায়নি, নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর অত্যন্ত দ্রুত সেই জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে, যাতে করে এই অনুপ্রবেশ এবং চোরাচালান আটকানো যায়। এবং কথা মতো যা সময়সীমা দিয়েছিলেন তারও অনেক আগে আজ বিএসএফ
বিএসএফ এর সঙ্গে আধিকারিকদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের মাটিতে। আপনাদের জানিয়ে রাখি যে রাজ্যে প্রায় 2200 কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে ভারতবর্ষের। তার মধ্যে কম বেশি 1600 কিছু বেশি কিলোমিটার সেখানে ফেন্সিং রয়েছে, বাকি প্রায় 456 কিলোমিটার, আবারও বলছি প্রায় 456 কিলোমিটার যে জায়গা সেখানে ফেন্সিং করা হবে এটা বাকি রয়েছে। আর ধরুন এই 130 কিলোমিটার যেটা রয়েছে সেখানে ফেন্সিং দেওয়া সম্ভব নয়, কারণ সেখানে নদী রয়েছে, খাল রয়েছে, নালা রয়েছে, সেখানে ফেন্সিং দেওয়া সম্ভব নয়। এটা বাদ দিলে 456 কিলোমিটার ফেন্সিংয়ের কাজ শুরু করার প্রাথমিক কাজ আজকের থেকে কিন্তু শুরু হয়ে গেল। এবং এর জন্য যেটা মুখ্যমন্ত্রী বলছেন যে অত্যন্ত দ্রুত কাগজপত্রের কাজ সম্পূর্ণ করে বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়া হবে এবং থানার সঙ্গে বিএসএফ একটা নিবিড় সম্পর্ক রাখবে, সমন্বয় বাড়াতে হবে। এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখুন, এর আগে বারংবার বলা সত্ত্বেও পূর্বতন সরকার হাইকোর্টে পর্যন্ত মামলা উঠেছিল, তারপরেও বিএসএফকে জমি দিতে কিন্তু একেবারে গড়িমসি করেছিল পূর্বতন সরকার। ফলে প্রায় 456 কিলোমিটার জুড়ে ফেন্সিংয়ের কাজ করতে পারেনি বিএসএফ। কিন্তু ক্ষমতায় আসার পর যা কথা বলেছিলেন সেই কথা অনুযায়ী কিন্তু জমির কাজ, হস্তান্তরের কাজ আজকে শুরু হয়ে গেল। এবং আজকে কিছুক্ষণ আগেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে একেবারে থানার সাথে বিএসএফদের আধিকারিকদের সমন্বয় বাড়াতে হবে, আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হবে এবং তোষণের কারণে তিনি বলছেন পূর্বতন সরকার তোষণের কারণে কাঁটা তারের বেড়া দিতে দেয়নি, এই সরকার সেটা করবে না। যারা সিএ এর আওতার বাইরে রয়েছেন তারা অনুপ্রবেশকারী। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন মুখ্যমন্ত্রী যে যারা সিএ এর বাইরে রয়েছেন তারা অনুপ্রবেশকারী এবং এই অনুপ্রবেশকারীদের বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে আগামী দিনে। অর্থাৎ যে জমি জট, বিএসএফ যাতে এই সীমান্ত এলাকায় আরও নজরদারি চালাতে পারে, চোরাচালান আটকাতে পারে, অনুপ্রবেশের সমস্যা আটকাতে পারে, সেই কারণেই কিন্তু অত্যন্ত দ্রুত পদক্ষেপ নিয়ে সময় নষ্ট না করে বর্তমান রাজ্য সরকার বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে জমি হস্তান্তরের কাজ শুরু করে দিলেন আজ থেকেই, যেটা আগামী দিনে পশ্চিমবঙ্গের যে আভ্যন্তরীণ নিরাপত্তা সেই নিরাপত্তাকে সুনিশ্চিত করবে। এ নিয়ে হয়তো আর কোনো প্রশ্নচিহ্ন উঠতে পারে না। আমরা আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের বিশেষ এই অনুষ্ঠান। শুভরাত্রি, নমস্কার। This channel does not promote any violent or harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.